আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে, যেই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছে আমার বন্ধু অন্তর মাহমুদ। একদিন সন্ধ্যায় টিউশন থেকে ফেরার পথে অন্তরের সাথে আমার প্রায় 2 বছর পর দেখা হলে আমরা একটি চায়ের দোকানে বসি আড্ডা দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে অন্তর তার নিজের বোনের জীবনের একটি ভয়ানক ঘটনা শেয়ার করে, যা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। অন্তরের বোনের ঘটনা আমি অন্তরের ভাষাতেই বলছি, আপনাদের জন্য লিখছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছে অন্তর। আসসালামু আলাইকুম ভাই, আমি কুমিল্লার একজন বাসিন্দা, কিন্তু অনেক আগে থেকেই রাজশাহীতে চলে এসেছিলাম। এটা আমার বোনের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা, আর সেই ঘটনার কারণেই আমাদের পুরো জীবনটা অন্যরকমভাবে বদলে গেছে। আমরা বুঝতেই পারছিলাম না আমাদের সাথে সব কাহিনী কিভাবে ঘটে গেল। হঠাৎ করে যেন সবকিছু ওলটপালট হয়ে গেল, আমাদের সাজানো জীবনটা পুরোপুরি অন্ধকারে হারিয়ে গেল। মনে হচ্ছিল হয়তো আমরা কোনো বড় গুনাহ করে ফেলেছি, যার কারণেই আমাদের এই কঠিন শাস্তি ভোগ করতে হচ্ছে। সময়টা পার হয়েছিল এক অবর্ণনীয় কষ্টের ভেতর দিয়ে। আসল কথা হলো, আমার বোন নাদিয়া ছোটবেলা থেকেই অসম্ভব সুন্দর ছিল। মানুষজন ছোটবেলায় ওকে দেখলে চোখ ফেরাতে পারত না। ওর নাকি এক অদ্ভুত মায়া ছিল। সত্যি মনে হতো যেন একটা ফুটফুটে ছোট্ট পুতুল বসে আছে। যতদিন গড়িয়েছে ও আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। 16 বছর বয়স থেকেই ওর জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। আমরা সেই প্রস্তাবগুলো ফিরিয়ে দিলে সবাই ভীষণ ক্ষেপে যেত। সবাই বলতো, এখন অন্তত বাগদানটা সেরে ফেলুন, বিয়ে না হয় পরেই করাবেন। কিন্তু আমার পরিবারের কেউই এই মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নিতে চায়নি, যার জন্য পরে আমার বোনকে আফসোস করতে হয়। আমাদের পরিবারটি একটি মধ্যবিত্ত পরিবার ছিল, তবুও আমাদের পরিবারের মেয়েদের অনেক স্বাধীনতা ছিল। আমরা চাইতাম যে নাদিয়া যেন নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেই নিতে পারে, আর এর জন্য সবচেয়ে জরুরি ছিল তার পরিপক্ক হওয়া। আমরা ঠিক এই কারণেই মানুষের পাঠানো সম্বন্ধগুলোকে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছু মানুষ এই ফ্যাক্টটাকেই গ্রহণ করল অহংকার হিসেবে। আমাদের ফুপু ঠিক এমনটাই করেছিলেন। তিনি আগে থেকে রাজশাহীতে থাকতেন। তিনি তার 22 বছর বয়সী ছেলের জন্য নাদিয়ার সম্বন্ধ নিয়ে এসেছিলেন। যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, আমাদের পরিবারের চিন্তাধারার কথা জানিয়েছিলাম, সেহেতু আমরা বিশ্বাস করতাম নাদিয়া নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেই নেবে। কিন্তু ফুপু এমনভাবে জেদ ধরেছিলেন যে তিনি যেন থামতেই চাইছিলেন না। প্রায় প্রতিদিনই তিনি আমাদের বাড়িতে চলে আসতেন। বাবাকে বলতেন, ভাই, যদি কিছু নাও করতে পারো অন্তত কথাটা পাকা করে ফেলো, আমি তো আমার পক্ষ থেকে আংটি বানিয়ে দিচ্ছি। যদিও বাবা বারবার তাকে বোঝানোর চেষ্টা করতেন, দেখো, এখন সময় অনেক বদলে গেছে, নারীরা এখন স্বাধীন। আমি চাই না এমন কোনো সিদ্ধান্ত নিতে যা নিয়ে পরে আমার মেয়েকে আফসোস করতে হয়। কিন্তু ফুফু যেন পণ করে বসেছিলেন। তিনি বারবার একই কথা বলতেন, আমাদের বিয়েও তো এভাবেই হয়েছিল, আমাদের তো কারো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়েনি। দেখো, ওটা একটা সম্পূর্ণ ভিন্ন সময় ছিল। আজকের দিনের মেয়েরা পড়াশোনা করছে, তারা অনেক স্মার্ট। মিডিয়া তাদের চিন্তাভাবনার জগৎটা খুলে দিয়েছে। আমি যদি কোনো প্রতিশ্রুতি দিয়েও ফেলি, বড় হয়ে মেয়েটা যদি সেটা মেনে না নেয়, তাহলে আমাদের এই সিদ্ধান্তের কি কোনো মূল্য থাকবে? যখনই বাবা মানা করতেন, ফুপু 1 সপ্তাহের জন্য মুখ ভার করে রাখতেন। কিন্তু ঠিক 1 সপ্তাহ পরেই আবার হাজির। তারপর আবার সেই এক জেদ, এক তর্ক। আমরা ফুপুর এই ধরনের আচরণে খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম। একদিন বাবা বিরক্ত হয়ে তাকে বলেই ফেললেন, আপু, যদি তোমার আসার উদ্দেশ্য এটাই হয়, তাহলে দয়া করে এই জন্য আর এসো না। ভাইয়ের সাথে দেখা করতে আসতে চাইলে অবশ্যই ওয়েলকাম। ফুপু তখন বুঝে গিয়েছিলেন যে এখানে তার উদ্দেশ্য সফল হবে না। আসলে সত্যিটা এটাও ছিল যে ফুপুর ছেলেটা ছিল একেবারে উচ্ছনে যাওয়া এক ছেলে। এমন কথাও শোনা গিয়েছিল সে মাদকাসক্ত এবং তার বন্ধু বান্ধব খুব খারাপ। কথায় বলে, বুদ্ধিমান মানুষের জন্য ইশারাই যথেষ্ট। কিন্তু হয়তো ফুপু ততটা বুদ্ধিমান ছিলেন না। তিনি বাবার ইশারাটা বুঝে উঠতে পারেননি। তো
বছর ধরে অপেক্ষা করলেন। এই সময়ের মধ্যে তিনি বাবার সাথে মাঝে মাঝে কথা বলতেন, কিন্তু বাবার জবাব সবসময় একই থাকত, বাবা অটল। যখন ফুপু দেখলেন যে তাদের চেষ্টা এখানে কোনোভাবেই সফল হচ্ছে না, তখন তিনি অবশেষে নিজের ছেলের বিয়ে অন্য জায়গায় দিয়ে দিলেন। কিন্তু বিয়ের সময় তার মন একেবারেই ভালো ছিল না। বিয়ের অনুষ্ঠানে তিনি মাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তোমার মেয়েটাকে নিয়ে যে এত গর্ব করো, তার বিয়ের জন্য একদিন তুমি কাঁদবে। বিয়ে তো দূরের কথা, সে একটা সাধারণ জীবনও কাটাতে পারবে না। আর এটাই তোমার জন্য আমার অভিশাপ। একবার ভাবুন তো, আজকালকার মানুষের কি হয়েছে? যদি আপনার ইচ্ছে মতো কোথাও বিয়ে না দেয়া হয়, বা অন্য কেউ আপনার বাড়িতে তাদের মেয়ের বিয়ে দিতে না চায়, তাহলে তো অভিশাপ দেওয়ার কি থাকতে পারে? এই কথা শুনে মায়ের অনেক রাগ হয়েছিল, কিন্তু তিনি চুপ করে রইলেন। কারণ ওটা ছিল একটা বিয়ে বাড়ি, সেখানে অনেক অতিথিরা এসেছিলেন। মা কোনো রকম ঝামেলা তৈরি করতে চাইলেন না, কিন্তু মা বাড়িতে এসে বাবাকে সমস্ত ঘটনা খুলে বললেন। বাবা ফুপুর কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন, আর তারপর থেকে বাবা ফুপুর সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিলেন। একরকম আমাদের সাথে ফুপুর সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেল। এদিকে দেখতে দেখতে আমার বোনটি এসএসসি পাশ করলো। সে পড়াশোনা শুধু ভালোই ছিল না, বরং ঘরের কাজেও বেশ পারদর্শী ছিল। তার হাতের রান্না একবার খেলে আবার খেতে ইচ্ছে হবে না, এটা অসম্ভব। আমার স্পষ্ট মনে আছে, একদিন নাদিয়া স্কুল থেকে যখন বাসায় ফিরল, তখন সে খুবই চুপচাপ ছিল। আমি যখন তার খবর নিতে গেলাম, সে তোতলাতে শুরু করলো। আমি খুবই অবাক হলাম, ভাবলাম এ আবার কি? মনে হলো হয়তো গরম লেগেছে বা অন্য কিছু। আমি গিয়ে তার জন্য ঠান্ডা পানি নিয়ে এলাম। সে এক নিঃশ্বাসে পুরো গ্লাস পানি শেষ করে ফেলল। আমি আবার তার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে আবারও তোতলাতে লাগলো। আমার মনে হচ্ছিল সে শুধু তোতলাচ্ছেই না, বরং নিজের সচেতনতাও হারিয়ে ফেলছে। কারণ সে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার মুখ থেকে সম্পূর্ণ অন্য কথা বেরিয়ে আসছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। সে মাকে খুঁজছিল, কিন্তু তাকে বলতে শোনা যাচ্ছিল, লেবু কোথায়? আমি আমার বোনের এই অবস্থা দেখে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি মাকে ডাকলাম। মা এসে নাদিয়ার পাশে বসে পড়লেন। সে মায়ের কোলে মাথা রেখে কাঁদতে শুরু করলো। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, ওর কি হয়েছে? সকালে তো একদম ভালো ছিল। তারপর সে মায়ের সাথে খুব অদ্ভুত সব কথা বলতে লাগলো। আবারও যেন সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু মুখ থেকে কেবলই অন্য কথা বেরিয়ে আসছিল। আমি তার সব কথা আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। সে বলছিল, আমার শার্টে একটা সিংহ চড়ে বসেছে, সেই সিংহটা দাড়ি কাটছে। আমার বিছানার নিচে লুকিয়ে আছি আমি। ওই মুরগিটা কাঁদছে। বাইরে একটা বিড়াল এসেছে, ওকে ড্রয়িং রুমে বসতে দাও। এই সব আজগুবি কথা। আপনারাই ভাবুন, সুস্থ স্বাভাবিক একটা মেয়ে যদি হঠাৎ করে এমন ধরনের কথা বলতে শুরু করে, তখন বাড়ির সবার কেমন লাগে? আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আতঙ্কিত চোখে মায়ের দিকে তাকাচ্ছিলাম। মা আঙুল দিয়ে ইশারা করে আমাকে চুপ থাকতে বললেন। তারপর মা ওকে নিয়ে ওর ঘরে চলে গেলেন এবং এসি অন করে দিলেন। মা ওর পাশে বসেছিলেন, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই নাদিয়া ঘুমিয়ে পড়ল। আমি মাকে নিয়ে বাইরে এলাম এবং মাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে নাদিয়ার? মা বললেন, হয়তো ওর ভেতরে গরম আটকে গেছে, এ কারণেই ওই সমস্ত অদ্ভুত কথা বলছে। ওই দিন নাদিয়া প্রায় 6 ঘন্টা ঘুমিয়েছিল, আর ওই 6 ঘন্টা আমাদের জন্য যেন কেয়ামতের মতো ছিল। আমি নাদিয়াকে অত্যন্ত ভালোবাসতাম। আমার জীবনটা ওর মধ্যেই নিহিত ছিল। ওর এমন অবস্থা দেখে আমার চোখেও পানি চলে আসছিল। যাই হোক, যখন ও ঘুম থেকে উঠল, তখন একদম চুপচাপ। আমরা ওকে কিছু প্রশ্ন করেছিলাম, ও শুধু মাথা নেড়ে উত্তর দিচ্ছিল। তারপর কিছুক্ষণ পর ও আবার বলতে শুরু করলো, কিন্তু আবারও সেই অদ্ভুত কথা বলছিল। আমি গামলার মধ্যে যাচ্ছি, আমি ড্রয়িং রুমে মরতে যাচ্ছি, আমার জন্য একটা কুকুরের বিয়ের প্রস্তাব এসেছে। ওই সময় বাবাও এসে গিয়েছিলেন, আর মা বাবাকে জানিয়ে দিয়েছিলেন যে নাদিয়ার শরীর ঠিক নেই। বাবাও যখন নাদিয়ার এই অবস্থা দেখলেন, তখন তিনিও অনেক বেশি চিন্তিত হয়ে পড়লেন। তিনি মাকে বললেন, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমার নাদিয়াকে নিয়ে কোনো ভালো ডাক্তারের কাছে যাব। আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম।
ডাক্তার সব ধরনের পরীক্ষা করলেন, কিন্তু সব পরীক্ষার রিপোর্ট নর্মাল এলো। তারপর ওকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি নাদিয়াকে কিছু ওষুধপত্র ধরিয়ে দিলেন আর বললেন, আপনার মেয়ে ডিপ্রেশনের পেশেন্ট। আমরা জিজ্ঞেস করেছিলাম, কিসের ডিপ্রেশন? তিনি বললেন, হ্যাঁ, সেটা তো এখন আমি বলতে পারবো না। আমার কাজ ওষুধ দেয়া, আমি ওষুধ দেওয়া শুরু করলাম। ধীরে ধীরে আপনার বোন নিজেই সবকিছু বলতে শুরু করবেন। আমাদের আর কোনো উপায় ছিল না। আমরা নাদিয়াকে সেই ওষুধ খাওয়ানো শুরু করলাম। ওষুধের প্রভাবে সে সারাক্ষণ ঘুমিয়ে থাকতো। সে তার বোর্ডের পরীক্ষাও দিতে পারল না। আমাদের পুরো বাড়ি তার জন্য অস্থির হয়ে পড়েছিল। বাবাকে প্রায়ই অফিস থেকে ছুটি নিতে হতো। মাকে সারাক্ষণ ওর দেখাশোনা করতে হতো। ওর মুখ থেকে যখনই কোনো কথা বের হতো, সোজা কথা বলার বদলে সে কেবলই উল্টাপাল্টা কথা বলতো। আমরা বুঝতেই পারতাম না সে আসলে কি বলতে চাইছে। যদি সে পানি চাইতো, সে বলতো, বালতি দিয়ে দাও। যদি ক্ষুধায় কাতর হতো তো বলতো, নারকেল ফাটাও। মানে একেবারেই অযৌক্তিক কথাবার্তা, যার কোনো আগামাথা নেই। প্রায় 1 বছর ধরে চিকিৎসা চলল, কিন্তু কোনো লাভই হচ্ছিল না। শুধু ওষুধ খেয়ে আমাদের বোন ঘুমিয়ে থাকতো, আর যখন ঘুম থেকে উঠত তখন তার অবস্থা আগের মতোই খারাপ। সে অদ্ভুত কথাই বলতো। তারপর একদিন আমাদের খালা আমাকে বললেন, তুমি ওকে কোনো মৌলবীকে দেখাও না কেন? মা বললেন, কি দেখাবো? খালা বললেন, হতে পারে এর মধ্যে কোনো আধ্যাত্মিক ব্যাপার আছে। প্রথমবারের মতো আমাদের মনোযোগ এই দিকে গেল। এর আগে আমরা এটাকে শারীরিক অসুস্থতাই ভেবেছিলাম। মা যখন বাবার সাথে এই ব্যাপারে কথা বললেন, তিনি বললেন, দেখাতে তো কোনো ক্ষতি নেই। তারপর তিনি তার এক বন্ধুর সাথে কথা বললেন। তারাই 2-1 আলেমের ঠিকানা দিলেন। পরদিন আমরা নাদিয়াকে নিয়ে আলেমের কাছে গেলাম। নাদিয়া সেখানে গিয়ে একদম চুপচাপ বসেছিল। সে ওই আলেম সাহেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, কি যেন দেখছিল। ওই আলেম আমাদের নাদিয়ার চোখের মধ্যে চোখ রেখেছিলেন, আর নাদিয়াও তার দিকেই তাকিয়েছিল। ওই আলেম যখন কিছু পড়তে শুরু করলেন, আমি লক্ষ্য করলাম নাদিয়ার মুখের অভিব্যক্তি কেমন যেন বদলে যাচ্ছে। মনে হচ্ছিল ও খুব অস্থির হয়ে পড়েছে। আলেম সাহেবের হাতে মাটি জাতীয় কিছু একটা ছিল। তিনি সেই মাটির ওপর কিছু পড়ে ফোঁ দিলেন, আর সেটা নাদিয়ার দিকে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে দেওয়ার মুহূর্তেই মনে হলো নাদিয়ার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। নাদিয়া প্রায় 4 ফুট ওপরে উঠে লাফিয়ে ছিটকে পড়ল। এরপর সে ভীষণ রেগে উঠে দাঁড়ালো। আমি এর আগে কখনো আমার বোনকে এরকম ভয়ঙ্করভাবে রাগতে দেখিনি। তার চোখগুলো টকটকে লাল হয়ে গিয়েছিল। সে জামার হাতা গুটিয়ে আলেমের ওপরে হাত তুলল। তার হাতটা আমাদের চোখের সামনে মট করে ভেঙে ফেলল। আমরা সবাই দৃশ্যটা দেখছিলাম যেন কোনো শুটিং চলছে। বাবা আর মা, আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম। আমরা এতটাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম যে উঠে গিয়ে নাদিয়াকে সামলাবো সেই বোধটুকুও ছিল না। তখনই চিৎকার শুনে আলেমের লোকজন ছুটে আসে। তারা অনেক কষ্টে নাদিয়াকে তার কাছ থেকে সরিয়ে নেয়। বাবা, মা আর আমার মনে হচ্ছিল যেন পৃথিবীটা আমাদের পায়ের নিচ থেকে সরে গেছে। এত বড় একটা হট্টগোল হয়ে গেল যে আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমরা দ্রুত নাদিয়াকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এখন আমাদের স্পষ্ট ধারণা হয়ে গিয়েছিল যে নাদিয়ার সাথে ঠিক কি সমস্যা হচ্ছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল তার সাথে কোনো ধরনের আধ্যাত্মিক কিছু জড়িয়ে গেছে। এক সন্ধ্যার কথা, মাগরিবের সময় আমরা সবাই একসাথে বসেছিলাম। সম্ভবত দিনটা ছিল রবিবার। বাবাও বাড়িতে ছিলেন, আমিও বাড়িতে ছিলাম। নাদিয়া তার ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, তোমরা সবাই কেন এত চিন্তিত হয়ে বসে আছো? এতদিন পর এই প্রথম নাদিয়ার কণ্ঠস্বর ভালোভাবে শুনতে পেলাম আমরা। আমি আসলে বলতে চাচ্ছি, সে একদম স্পষ্ট ও পরিষ্কার ভাষায় কথা বলছিল। আমরা তার কথা সহজেই বুঝতে পারছিলাম। আমরা দ্রুত নাদিয়াকে হাতে ধরে নিজেদের কাছে বসিয়ে নিলাম। আমি আমার বোনকে বললাম, আমার পুতুল, তোর কি হয়েছে? এখন কেমন লাগছে রে? সে বলল, আমি তো একদম ঠিক আছি, আমার আবার কি হবে? কিন্তু এই স্বাভাবিক অবস্থাটা ছিল মাত্র আধা ঘন্টার জন্য। একটু পরেই সে আবার সেই অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করলো। তখন আমরা এমন একজন ভালো আলেমের খোঁজ করছিলাম যার কাছে গিয়ে আমাদের পুতুলের সঠিক চিকিৎসা করাতে পারি। তারপর এক আলেমের অনেক প্রশংসা শুনে আমরা পুতুলের সাথে সেখানে গেলাম।
আমরা আলেমের কাছে গিয়ে বললাম, ও অদ্ভুত অদ্ভুত কথা বলে, ওর কথাগুলো অনেক বিচিত্র ধরনের। আমরা কিছু বলার আগেই নাদিয়া নিজে থেকেই কথা বলতে শুরু করলো। সে আলেমকে ডেকে বলল, আমার পরিবার মনে করে আমার জিহ্বায় কোনো সমস্যা আছে, চলুন এই জিহ্বাটাই কেটে দিন, শেষ করে দিই। তার পরের দৃশ্যটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের নাদিয়া ওই আলেমের কাছে রাখা একটা ছুরি তুলে নিল এবং আমাদের সবার চোখের সামনে নিজের জিহ্বাটা বের করে সেই ছুরি দিয়ে কেটে ফেলল। তারপর সেই কাটা জিহ্বাটা আমার হাতে ধরিয়ে দিল। মা এই দৃশ্য দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। বাবা ভয়ে একেবারে পাথর হয়ে গিয়েছিলেন। আমার অবস্থা এমন হয়েছিল যে আমার হাতেই ওর জিহ্বাটা ধরা। নাদিয়া উঠে দাঁড়ালো, তারপর খুব শান্তভাবে গাড়িতে গিয়ে বসে পড়ল। ওই আলেমের কি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না। আমরা দৌড়ে গাড়িতে ফিরে এলাম। বাইরে এসে দেখলাম নাদিয়া একদম আরামে গাড়িতে বসে আছে। আমরা সবাই দ্রুত গাড়িতে চড়লাম, পাছে ওই আলেমের শিষ্যরা এসে আমাদের মারধর করে। আমরা গাড়িটা দ্রুত বাড়ির দিকে ছুটিয়ে দিলাম। সেই জিহ্বার অংশটা তখন আমার হাতে। বাবা চিৎকার করে বললেন, ওটা বাইরে ফেলে দাও। ওদিকে মুখ থেকে রক্ত ঝরছেই। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে তার চিকিৎসা চলল। আমরা সবাই দিশেহারা হয়ে বসেছিলাম। অবশেষে আমার বোনের সাথে এটা কি হলো কিছুই বুঝতে পারছিলাম না। এ কি ধরনের পরীক্ষা ছিল যা শেষ হওয়ার কোনো নামই নিচ্ছিল না, বরং দিন দিন আরো জটিল হচ্ছিল, ভয়ঙ্কর হচ্ছিল। আমাদের বোন বোবা হয়ে গিয়েছিল। এদিকে আমাদের আত্মীয়দের কাছ থেকে খবর আসছিল যে ফুপু সব জায়গায় গিয়ে বলে বেড়াচ্ছে, দেখো আমার ছেলের সাথে বিয়ে না দেওয়ার ফল কি হয়েছে, দেখো ওর সাথে আরো কত খারাপ কিছু ঘটবে। আমরা নিজেরাই এত গভীর চিন্তায় ডুবেছিলাম যে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তার উপর ফুপুর এই ধরনের কথা আমাদের রাগকে আরো বাড়িয়ে দিচ্ছিল। এখন পরিস্থিতি এমন হতে লাগলো যে যে আলেমের কাছে তাকে নিয়ে যেতাম সেই আলেমের ওপরে সে অ্যাটাক করত, নয়তো কখনো নিজের গলা কাটার চেষ্টা করত বা কোনো ক্ষতি করার চেষ্টা করত। তাই আমরা তাকে আর কোনো আলেমের কাছে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। একদিন আমাদের মহল্লায় খবর এলো যে আমাদের প্রতিবেশীদের কোনো এক দূর সম্পর্কের আত্মীয় যারা এই ঝাড়ফুঁকের কাজ করতেন তারা ঘটনাক্রমে আমাদের প্রতিবেশীর সাথে দেখা করতে এসেছেন। এখন যেহেতু আমাদের প্রতিবেশীরাও জানতেন যে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই তারা ওই বয়স্ক ব্যক্তিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলেন আর আমার মাকে বললেন, আপনি ওনাকে একবার দেখিয়ে নিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই শিফাদান করবেন। যাই হোক, ওই বৃদ্ধকে নিয়ে যখন আমরা আমাদের বোনের কাছে এলাম, কিছুক্ষণ ওই বৃদ্ধ ব্যক্তিটি আমার বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর তাকিয়ে থেকেই উনি কিছু একটা পড়া শুরু করলেন। বরাবরের মতোই আমাদের বোনের মুখের অভিব্যক্তি বদলে যেতে লাগলো। কিন্তু যেই মুহূর্তে সে সেই বৃদ্ধের ওপরে আক্রমণ করতে উদ্যত হলো, মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি যেন তার হাত দুটোকে শক্ত করে ধরে ফেলেছে। তারপর ওই বৃদ্ধ আমার বোনের মাথায় হাত রেখে বললেন, মা শুয়ে থাকো, তোমার ওঠার কোনো দরকার নেই। তারপর উনি আমার মাকে ডাকলেন এবং মায়ের হাতটা এগিয়ে দিতে বললেন। এরপর মায়ের হাতের নখে তারা মার্কার দিয়ে কিছু একটা আঁকলেন আর আমাকে বললেন, বাবা এর ভেতরে দেখো। এটা হয়তো এই বৃদ্ধের কোনো একটি আমল যেখানে আপনি অলৌকিকভাবে বিভিন্ন জিনিস দেখতে পাবেন। আমি সেই আঙুলে তাকাতেই দেখলাম আমাদের ফুপু এক কবরস্থানে বসে আছেন আর কবরের ভেতরে কিছু একটা পুঁতে রাখছেন। আমি তো এমন দৃশ্য চোখের সামনে দেখে চমকে উঠলাম। ভাবলাম, কিভাবে আঙুলের ভেতর এই সব কিছু দেখা সম্ভব? তারপর সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলেন, বাবা বলো তো তুমি কি দেখেছিলে? আমি যা যা দেখেছিলাম সব কিছু তাকে খুলে বললাম। বাবা তো সব শুনে রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ তাআলা রহম করবেন। আমি কিছু তাবিজ দিচ্ছি আর কিছু পানি পড়া দিচ্ছি। তোমরা প্রতিদিন এই মেয়েকে এগুলো ব্যবহার করতে দেবে। আল্লাহ তাআলা খুব শীঘ্রই তোমাদের মেয়েটাকে সুস্থ করে দেবেন। কিন্তু নাদিয়া পানি খেত না, গলায় তাবিজও পড়াতে দিত না। বাবা রাগে ফুঁসছিলেন। তার রাগ দিন দিন বেড়েই চলেছিল। মানে তার মেয়ের এই ভয়াবহ
ভয়াবহ অসুস্থতার জন্য তার নিজের বোন দায়ী, এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। আর যেহেতু আমাদের বোন কোনো রকম চিকিৎসাই করাতে দিচ্ছিল না, তাই কোনো লাভও হচ্ছিল না, বরং অবস্থা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছিল। সে খুব দুর্বল হয়ে পড়ছিল, মনে হচ্ছিল তার শরীরের রক্ত শুকিয়ে যাচ্ছে। একদিন বাবা যখন কাজ থেকে বাড়ি ফিরলেন, তখন নাদিয়ার কাছে গেলেন এবং দেখলেন নাদিয়া যন্ত্রণায় ছটফট করে কাঁদছে। তার মুখে ছিল অসহনীয় কষ্টের ছাপ। আর যেটা আপনারা সবাই জানেন, সে আমাদের সবার চোখের মণি ছিল। সেই দিন বাবা আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তিনি আমাকে নিয়ে সরাসরি ফুপুর বাড়িতে চলে গেলেন। আমরা যখন ফুপুর বাড়িতে পৌঁছালাম, তিনি আমাদের ভেতরে বসালেন। বাবা এদিক ওদিক কিছু কথা বলছিলেন। তারপর হঠাৎ করে বাবা জিজ্ঞেস করলেন, বাবা, তুমি আমার মেয়েটার সাথে এটা কি করেছো? ফুপু একদম চমকে উঠলেন, বললেন, কি ব্যাপার? আমি আবার কি করেছি? বাবা বললেন, মিথ্যে বলো না, একজন লোক তোমাকে কবরস্থানে কিছু একটা পুঁতে রাখতে দেখেছে, আর যার মাধ্যমে তুমি এই জাদু করিয়েছ, সে নিজে এসে আমাকে সবকিছু বলে গেছে। বাবা যদিও এই কথাটা আন্দাজেই বলেছিলেন, কিন্তু কথাটা ঠিক জায়গায় লেগে গিয়েছিল। ফুপু যাকে কিছুক্ষণ আগেও ভয় পেয়েছে বলে মনে হচ্ছিল, সেই মুহূর্তে তার সব জারিজুরি ফাঁস হয়ে গেল। সে অদ্ভুতের সাথে বলল, হ্যাঁ করেছি, তো তুমি কি করবে? তুমি আমাকে সবার সামনে কতটা অপমান করেছো, আমাকে পুরো পরিবারের সামনে বদনাম করেছো। এখন আমিও তোমাকে পুরো পরিবারের কাছে লজ্জিত করে ছাড়বো। তোমার মেয়ে তোমার জন্য একটা অপমানের বোঝা হয়ে উঠবে। মানে ফুপু তার অপরাধ স্বীকার করে নিলেন। এরপরেই আমি ধস্তাধস্তির আওয়াজ শুনছিলাম। আমি পেছনে তাকিয়ে দেখলাম বাবার হাতে ছুরি, আর ফুপু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর বাবা জেলে গেলেন। গত মাসেই জেলের ভেতরে তার মৃত্যু হয়েছে। আমার বোনটাও বেশি দিন বাঁচতে পারেনি। তার কিছুদিন পরে ওরও মৃত্যু হয়েছে। হঠাৎ করে এতগুলো ঘটনা ঘটে গেল যে আমার মাথা ঠিকঠাক কাজ করছিল না। আমাদের এত হাসি খুশি একটা পরিবার কে বা কারা যেন এক গভীর দুর্ভাগ্যের দিকে নিয়ে গেল। সেই অভিশপ্ত মানুষটি ছিল আমাদের ফুপু, যিনি আমাদের হাসি খুশি বাড়িটা চিরতরে ধ্বংস করে দিলেন। যখন নাদিয়ার মৃত্যু হলো, তখন তার এক বান্ধবী আমার কাছে এসেছিল। সে আমাকে একটা ছবি দেখিয়েছিল। সেটাই ছিল নাদিয়ার ক্লাসে তোলা শেষ ছবি। সে আমাকে দেখাচ্ছিল, অন্তর ভাই, এই দেখুন। যেদিন আমি এই ছবিটা তুলেছিলাম, তার পেছনে কেমন একটা অদ্ভুত ছায়া দেখছিলাম। যা কিছু ঘটে গেছে, আজও আমার সবকিছু স্পষ্ট মনে আছে। আমার বিশ্বাসই হয় না এসব। মনে হয় যেন আমি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। কিন্তু যখনই চোখ খুলে তাকাই, বুঝতে পারি এই সব কিছু সত্যিই আমার সাথে ঘটেছে। আর আমি এটাকে আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা হিসেবেই মেনে নিয়েছি। এখনো নাদিয়ার কথা মনে পড়লে আমি লুকিয়ে কাঁদি। পরিবারের অবস্থা বেশি ভালো না। যদি তুই একটা টিউশন ম্যানেজ করে দিতে পারিস তো দিস। বুঝলি বন্ধু, আজ আসি, আল্লাহ হাফেজ। এই বলে অন্তর তার বোনের জীবনের করুণ অধ্যায় শেষ করে বাড়ির পথে হাঁটা দেয়। আমি দোকানের বিল পরিশোধ করে যখন বাসায় আসছিলাম, তখন নাদিয়ার জন্য আমার মন কাঁদছিল। আমার বন্ধুর বোন নাদিয়ার জন্য। আমার কোনো বোন নেই, তাই বোন হারানোর শোক আমার কাছে অজানা ছিল। শুধু এটুকু বুঝতে পারি যে কোনো এক অভিশাপে অন্তর শুধু বোনকে না, তার বাবাকেও হারিয়েছিল। দোয়া রইল অন্তরের পরিবারের জন্য, ওর মরহুম বাবা আর বোনের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব অন্য কোনো দিন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে ঘটনা পাবো। আপনি ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। Bhoot.com presents Achinpur Haunted by Airtel.
হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। একটা চমৎকার ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন। কথা না বাড়িয়ে ঘটনা শুরু করি। ঘটনায় কোনো ভুল থাকলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ঘটনাটি আমার জীবনের একটি অংশ বা অভিশাপ বলতে পারেন। কেন অভিশাপ বললাম? এর কারণ হচ্ছে এই অভিশাপটি আমি আমার নিজের হাতে বয়ে বেড়াচ্ছি। জানতে চান কিভাবে? তাহলে শুনুন। আমি অর্পণ হাসান, চট্টগ্রাম জেলার বন্দর থানার চান্দারপাড়া এলাকাতে ছোট থেকে বসবাস করার কারণে এখানে সবার সাথে আমার পরিচয়। আমার সমবয়সী বন্ধুদের সাথেও আমার খুব ঘনিষ্ঠতা। আমরা তিনজন ছিলাম তার মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার একজন মাসুদ আর একজন লিমন। যদি এক কথায় বলি, আমরা তিনজন ছিলাম এক সুতোয় গাঁথা তিনটি ফুলের কলি। ঘটনা শুরু হয় 2022 সালে। আমরা তখন পরীক্ষার জন্য বেশ ঝামেলায় দিন কাটাচ্ছি। এর মাঝে একদিন আমার বন্ধু লিমন আমাকে জানালো সে একটি মেয়েকে পছন্দ করে এবং মেয়েটাকে তার অসম্ভব রকমের ভালো লাগে। আমরা তো শুনে অবাক, তার মতো ছেলে সম্পর্কে জড়িয়েছে। বিষয়টা খুবই অদ্ভুত। এরই মাঝে মাসুদ দুষ্টুমি করে বলল, যাক, আমাদের দায়িত্ব কমলো, কেউ একজন তো দায়িত্ব নিচ্ছে। আগেই বলে রাখি, লিমন খুবই চাপা স্বভাবের একজন ছেলে এবং লাজুক প্রকৃতির। মাসুদের কথা শেষ হতেই লিমন মুখ গোমড়া করে বলল, যাকে নিয়ে এত কথা বলছিস সে কিন্তু আমার সাথে নেই। এই কথা শুনে আমরা একটু নড়ে চড়ে উঠলাম। কি হয়েছে? সে কেন এরকম কথা বলছে? তখন সে বলতে শুরু করলো। তখন সময় ছিল বছরের মাঝামাঝি, সম্ভবত জুলাই মাস চলছিল। মেয়েটির নাম আরিয়া, খুবই লাজুক আর নম্র স্বভাবের মেয়ে। মেয়েটি ওদের ওপরের ফ্ল্যাটে থাকতো। প্রতিদিন বিকেলে ছাদে যাওয়ার মাধ্যমে তাদের আলাপের শুরু, আলাপের মাধ্যমে তাদের বন্ধুত্ব, তারপরে এক পর্যায়ে সম্পর্ক। এভাবে 3 মাস যাওয়ার পর মেয়েটির পরিবার বিষয়টি জানতে পারে এবং তারা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় বাসা ভাড়া দেয়। যেদিন সে সব বলছিল তার আগের রাতে নাকি মেয়েটার বিয়ে হয়ে যায়। লিমন ভাবতেও পারেনি এমন কিছু হবে। তার কারণ ওখান থেকে চলে আসার পরেও ওদের মধ্যে যোগাযোগ হতো। আরিয়া এভাবে হঠাৎ করে হারিয়ে যাবে, তার বিয়ে হয়ে যাবে, এটা সে মেনে নিতে পারেনি। সে তখন আমাদেরকে উদ্দেশ্য করে বলে, যে কোনো কিছুর বিনিময়ে আমার ওকে চাই। আমরা তাতে সায় দিলাম ওর অবস্থার কথা ভেবে। তখন সে শরীরের রুহ কাঁপিয়ে আমাদের একটা প্রস্তাব দিল, লিমনকে যেন আমরা তাবিজের বিষয়ে সাহায্য করি। একটু ভেবে মাসুদ হ্যাঁ বলল। আমি তখন ধরে নিলাম হয়তো মন রাখার জন্য হ্যাঁ বলেছে, তাই আমিও হ্যাঁ বলে দিই। এটাই ছিল আমাদের জীবনের চরম ভুল। এইভাবে 12 দিন কেটে যায়। আমি আর মাসুদ বিষয়টি প্রায় ভুলতেই বসেছিলাম। সেদিন ছিল সোমবার, তার উপর ছিল অমাবস্যার রাত। সেদিন রাতে লিমন এসে আমাদেরকে একজন কবিরাজের কাছে নিয়ে যায় এবং সে বলে যে তারা কবিরাজের কাছে এসেছে তার প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য। আমি একটু অবাক হলাম, লিমন বিষয়টাকে নিয়ে এত সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারেনি। আগেই বলেছিলাম ওর মতো সহজ সরল ছেলে হয় না, ওর মাথায় এই ধরনের চিন্তা আসবে এটা ভাবতেও অবাক লাগে। যাই হোক, রাতটি ছিল অমাবস্যার রাত। সেই রাতে আমরা এলাকা থেকে দূরে একটি এলাকায় শ্মশান ঘাটে পৌঁছাই। তখন আনুমানিক 1টা বেজেছিল। এত রাতে শ্মশান ঘাটে আমরা 3 জন এসেছি, বিষয়টা একটু ভাবালো আমাকে। আর তখন ভেবেও বা কি হবে, যা করার তা তো করেই ফেলেছি। আমি আর মাসুদ শ্মশানের বাইরে দাঁড়িয়েছিলাম যেন কেউ আসলে ওকে সাবধান করে দিতে পারি। লিমন একাই শ্মশানের ভেতরে চলে যায়। ঠিক ঘন্টা 2 পর ও বের হয়ে আসে। সেখানে যাওয়ার নিয়ম ছিল একটু ভিন্ন। কবিরাজ বলেছিল তুমি ওখানে যাবে এবং পেছনে তাকাতে পারবে না, আর যত কিছুই হোক সেসবে কান দেবে না। কাজ শেষ করে আসার সময়ও তুমি পেছন ঘুরে তাকাতে পারবে না। এরকম নানান ধরনের কিছু নিয়ম কানুন। এর যদি অন্যথা হয় তাহলে বিপদ হবে অনেক। লিমন সবকিছুতে সম্মতি জানিয়ে সেই রাতে কাজটা করে আসে। আমরা ফজরের পরপর বাসায় এসে গোসল করে শুয়ে পড়ি। এই ঘটনার ঠিক 3 দিন পর লিমন খবর পায় যে আরিয়া বাসায় চলে এসেছে। সে খুশিতে আত্মহারা হয়ে আমাদের খবরটি জানায়, কিন্তু
মেয়েটির মধ্যে আগের মতো কোনো সেই আনন্দ নেই, আমেজ নেই, এবং বারবার সে বলতে থাকে সে লিমনের কাছে যাবে। তার পরিবার এই বিষয়টি নিয়ে অনেক ভাবনার মধ্যে পড়ে যায়। অনেক হুজুর কবিরাজ দেখিয়েও কোনো লাভ হয় না। এর কিছুদিন পর আরিয়ার পরিবার থেকে লোকজন লিমনের সাথে দেখা করতে আসে এবং তাকে সাথে করে নিয়ে তাদের বাসায় যায়। লিমনও তো মহা খুশি, সেই সাথে আবার হতবাকও হয়। কি মানুষ, কি হয়ে গেছে! সে তখন নিজের ভুল বুঝতে পারে এবং কবিরাজের সাথে দেখা করে বিষয়টি সমাধান করতে চায়। তখন উনি জানান সমাধান করা সম্ভব, কিন্তু এতে ঝুঁকি আছে। লিমন কোনো কিছু না ভেবেই সেই সমস্যার সমাধান করতে চায়। তখন কবিরাজ বলে তাকে আবার যেতে হবে সেখানেই, এবং যেভাবে কবিরাজ আগেরবার বলেছিলেন সেভাবেই। লিমন তার কথায় সায় দিয়ে রাজি হয়ে যায়। দিনটি চলে আসে, আমরা আবারও যাই, কিন্তু এবার লিমন কিছু ভুল করে ফেলে। তাকে যেভাবে বলা হয়েছিল সে ঠিক তেমনটিই করে, কিন্তু শেষ দিকে সে আরিয়ার গলার আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকায়। তখনই সে কবিরাজকে এসে সব ঘটনা খুলে বলে এবং কবিরাজ জানায় যে তার আর কিছুই করার নেই। কবিরাজ তাকে একটি তাবিজ দিয়েছিল যেন সে এটা সবসময় পড়ে থাকে। এদিকে মেয়েটাও সুস্থ হয়ে ওঠে এবং তার শ্বশুর বাড়িতে ফিরে যায়। মাসখানেক পরে লিমনের মা আমাদের কল দিয়ে বাসায় যেতে বলে। এসে দেখি অবস্থা যেরকম আপনারা কখনোই তা দেখতে চাইবেন না। দেখি ওর চোখ বড় বড় হয়ে গেছে, জিহ্বা অর্ধেক বের হয়ে আছে, নাক দিয়ে রক্তের ধারা। এসব দেখে আমরা কবিরাজের সাথে যোগাযোগ করি এবং জানতে পারি ভুল ক্রমে লিমনের তাবিজটি হারিয়ে যায়, আর যার কারণে এই পরিণতি ঘটেছে। আজ 2 বছর শেষ হয়ে 3 বছর শুরু হলো। লিমন আর আমাদের মাঝে নেই, আছে শুধু তার সাথে কাটানো স্মৃতি। এখন শুধু আফসোস হয় কেন আমি আর আমরা ওকে বাধা দেইনি তখন। যদি বাধা দিতাম আজ সে আমাদের মাঝেই থাকতো। এটাই ছিল ঘটনা। জানি তেমনটা ভৌতিক নয়, কিন্তু আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করেছি। একটা কথা বলতে চাই, আপনাদের মাঝে এমন কেউ এরকম পরিস্থিতির শিকার হলে চেষ্টা করবেন তাকে সময় দেওয়ার জন্য, না হলে দিন শেষে আমার মতো আপনাদেরও বন্ধু হারাতে হবে। সবাই ভালো থাকবেন, বন্ধুর জন্য দোয়া করবেন। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন। এই বলে যিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com presents Achinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আরও একটা চমৎকার ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। একজন ড্রাইভারের কাছ থেকে একটি ঘটনা সংগ্রহ করেছেন সিফাত আলম, পাঠিয়ে দিয়েছেন আমাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সিফাত আলম আজ হাজির হয়েছি নতুন একটা ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি একজন উবার ড্রাইভারের কাছ থেকে। ড্রাইভার ভাই আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই ঘটনাটি শেয়ার করছি। ঘটনার ভেতরে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা করোনাকালীন সময়ে আমার জীবনে ঘটেছে এবং আমাকে ভেতর থেকে নাড়া দিয়ে গেছে। আমি আগে উবার চালাতাম। উবার চালানোর অবশ্য একটা কারণও ছিল। উবার চালানোর আগে আমি একটা কোম্পানিতে চাকরি করতাম। করোনার সময় লে অফ হলো, অনেককে ছাঁটাই করা হলো, আর সেই ঢেউ আমাকেও ভাসিয়ে নিয়ে গেল। চাকরি চলে যাওয়ার পর যে অসহায় অবস্থা তৈরি হলো তা ভাষায় বোঝানো কঠিন। নিয়মিত চলা, বাড়ির খরচ, দায় দায়িত্ব, পাওনাদারদের ফোন,
ভবিষ্যতের অনিশ্চয়তা, সব মিলিয়ে মাথার ওপর অদৃশ্য একটা ভার নেমে এলো। আমার নিজের গাড়ি ছিল বলে একটা দায়িত্ববোধ কাজ করছিল মনে। আপনারা সবাই জানেন, করোনাকালে কোম্পানিগুলো একের পর এক লোক ছাঁটাই করছিল। সে সময় অন্য কোথাও আবেদন করাটাও খুব একটা সম্ভব ছিল না। কেউ হায়ার করছিল না, ইন্টারভিউ হচ্ছিল না। বাসায় বসে বসে শুধু চিন্তা, কিভাবে চলবে সংসার, কোন দিক দিয়ে আর কিভাবেই হবে টাকার ব্যবস্থা। মাথায় আসছিল না কিছুই। এই সময়েই এক বন্ধু বলল, তোর তো গাড়ি আছে, ফিউয়েল অ্যাভারেজও ভালো, তুই উবার চালাস না কেন? আসলে সত্যি বলতে উবারের কথা আমার মাথায় আগেও এসেছিল। অনেকেই বলেছিল এতে আয় মন্দ না, কিন্তু আমি তখনও রেজিস্ট্রেশন করিনি। কারণ ছিল সিকিউরিটি। শহরের নানা জায়গায় নতুন নতুন চেকপোস্ট বসানো হচ্ছিল। প্রতিদিন 15 থেকে 20 জন করে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো। তাদের মধ্যে একজনও যদি অপরাধী বেরিয়ে আসে, ড্রাইভারের জন্য বড় বিপদ তৈরি হতে পারে। আর আমাদের দেশে একটা আইডি নিয়ে ফেক সিম অ্যাকাউন্ট খোলা, ভুয়া পরিচয় বানানো কঠিন কিছু না। সে ভেবে আমি সেই সময় উবারে রেজিস্ট্রেশন করা থেকে পিছিয়ে থাকতাম। কিন্তু জীবনের এক পর্যায়ে এসে দেখলাম পিছিয়ে থাকার আর জায়গা নেই। হয় কাজ করতে হবে, নয়তো অভাবের যন্ত্রণায় ভুগতে হবে। ভাবলাম চেষ্টা করেই দেখি, বাঁচার জন্য কিছু একটা তো করতেই হবে। শুরুটা সহজ ছিল না, তবু গাড়ি নিয়ে বের হলাম। বেশ ভালোই যাত্রী পাচ্ছিলাম। কেউ মাস্ক পরেছে, কেউ পরেনি। গাড়ির ভেতরে হাঁচি কাশি চলছিল। তখনকার ভয়টা আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। সবাই আতঙ্কে, অজানা ভাইরাসের ভয়, খবরের কাগজে মৃতের সংখ্যা, প্রতিবেশীর অসুস্থতা, সব মিলিয়ে এক ধরনের চাপা দমবন্ধ পরিবেশ। আমারও অনেক টেনশন। গাড়ির ভেতর কেউ যদি হাঁচি দেয়, ভাবতাম যদি তার করোনা হয়ে থাকে তাহলে আমিও আক্রান্ত হতে পারি। কিন্তু কি করব? পরিস্থিতিটাই ছিল ডু অর ডাই ধরনের। খারাপ লাগলেও গাড়ি চালানো শুরু করলাম। 2-3 দিনের মধ্যেই বুঝলাম দিনের বেলায় কাজটা খুব কষ্টকর। প্রচণ্ড একটা রাশ, ওয়ার্ডারের ওভারল্যাপ, গরমে নাভিশ্বাস অবস্থা, সব মিলিয়ে ক্লান্তিময় একটা দিন। ওয়েটিং টাইমও বেশি। তখন ভাবলাম রাতের দিকেই চালাই। রাতের বেলায় কয়েকটা শিফট করলাম। দেখলাম রাতেও যাত্রী কম না, বরং ভালোই কাস্টমার পাওয়া যায়। তাই ঠিক করলাম রাতেই বেশি চালাবো। রাত 12টার পরে যাত্রীর বড় একটা অংশই এয়ারপোর্ট থেকে আসে। লম্বা রাইড, ভাড়া ভালো, সিগন্যালও ফাঁকা। মাত্র 1 সপ্তাহে লোকেশন, রাইড প্যাটার্ন, কাস্টমারের ধরন, অনেক কিছুতেই এক্সপার্ট হয়ে গেলাম। একদিন এয়ারপোর্ট থেকে একজন যাত্রীকে নামিয়ে দিয়ে ভাবলাম ফিউয়েল নিয়ে নেই। গাড়ির ফিউয়েল গেজ নিচের দিকে, আর রাতে তো পাম্প খোলা থাকে। পাম্পে ঢুকে শুনলাম কার্ড সার্ভিস বন্ধ। পাম্পের লোকটাই বলল, স্যার সামনে এটিএম আছে, সেখান থেকে টাকা তুলে আনুন। আমি বিশ্বাস করে বের হলাম। 2-3 কিলোমিটার গিয়ে দেখলাম নির্জন এক জায়গায় সত্যি একটা এটিএম। আশেপাশে কোথাও কোনো লোকজন নেই। কোভিডের সময় রাত আরও বেশি নীরব লাগে। রাস্তা ফাঁকা, বাতাসে অদ্ভুত গন্ধ। দূরে কোনো কুকুরের ডাকের শব্দ যেন আরো তীক্ষ্ণ শোনায়। গাড়িটা এটিএমের দরজার ঠিক পাশে দাঁড় করালাম। কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে ঠেলে দিলাম। মেশিনে কার্ড ঢুকিয়ে দ্রুত কাজ সারছি। টাকা তুললাম, রসিদ নিলাম। এই সময়ে হঠাৎ মনে হলো বাইরে কেউ এসে দাঁড়িয়েছে। স্বচ্ছ দরজার ওপারে আধো আলোতে একটা মাথা দেখা যাচ্ছে। এটিএমের দরজাটা আধা আধি ঢাকা ছিল, তাই পুরো শরীর দেখা যাচ্ছিল না। ব্যাংকের নিরাপত্তার জন্য দরজার এমন ডিজাইন ভেতরে কেউ আছে কিনা বোঝা যায়, কিন্তু বাইরে থেকে লেনদেনের দৃশ্যটা বোঝা যায় না। আমি মাথা দেখেই চমকে উঠলাম। প্রথমে মাথায় এলো ডাকাত। যে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাতে মনে হলো দরজা খুলে বেরোলেই ধাক্কা দিয়ে গলায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেবে। দরজার সাথে যেভাবে লেপ্টে ছিল, সাধারণত কেউ এভাবে দাঁড়ায় না, কারণ ভেতর থেকে কেউ দরজা খুললে সোজা ভেতরে এসে মুখ থুবড়ে পড়বে। পেমেন্টের কাজ শেষ করতে করতেই আমি বারবার নিচের দিকে তাকাচ্ছিলাম, তার পায়ের ছাপ দেখার চেষ্টা করছিলাম। ভেতরটা শীতাতপ নিয়ন্ত্রিত হলেও হাতের তালু ভিজে যাচ্ছিল। বুকের ভেতর ধূপধাপ শব্দ, গলায় কাঁটা। এই ভয়েই তো এতদিন উবার চালাইনি, আর এখন এমন অবস্থায় পড়লাম।
দরজা খুলব কিনা সেটা সিদ্ধান্ত নিতে পারছিলাম না। ভাবলাম হয় 15 মিনিট পর বেরোবো, নয়তো ভেতরে থেকে আওয়াজ দিয়ে জিজ্ঞেস করি বাইরে কে। কিন্তু স্বভাবগত অনিশ্চয়তা আমাকে থামিয়ে দিল। আমার উচ্চতাও কম, কাঁচের ওপরে চোখ তুলেও স্পষ্ট কিছু দেখতে পাচ্ছি না। তাই একটু পা উঁচু করে দরজার ফাঁক দিয়ে দেখলাম হঠাৎ মাথাটা চোখের সামনে নেই। অদ্ভুত মনে হলো তার উচ্চতা হয়তো কম, কিংবা সে নিচু হলো। আমি দরজায় আলতো কড়া নাড়লাম, জিজ্ঞেস করলাম বাইরে কে। উত্তর এলো না, বরং মনে হলো দরজার বাইরে থেকেও কেউ কড়া নাড়ছে। কাঁচ কেঁপে উঠল হালকা। এতক্ষণে আমার নিশ্চিত বোধ হলো ডাকাতি হবে। আমি বেরিয়ে আসার অপেক্ষায়, টাকা ছিনিয়ে নেয়া, গাড়ি নিয়ে পালানো। হঠাৎ মাথায় এলো এই রোডের কাছেই আমার এক বন্ধু থাকে। দ্রুত তাকে কল দিলাম। সে ফোন ধরে উত্তেজিত গলায় বলল, এত রাতে ফোন করলি? সব ঠিক আছে তো? আমি দ্রুত লোকেশন শেয়ার করলাম, সব বললাম। সে বলল, তুই এটিএম এর ভেতরেই থাক, আমি আসছি। প্রায় আধা ঘন্টা লেগে গেল। এই আধা ঘন্টা আমি এটিএম এর ভেতরে নিঃশ্বাস চেপে বসে রইলাম। দরজার ওপারে অর্ধেক অর্ধেক মাথার সেই ছায়া যেন থেকে থেকেই দেখা দিচ্ছিল। বন্ধু যখন লোকেশনের কাছে এলো, কাঁচের দরজার সামনে দাঁড়িয়ে হাত নাড়ল। বাইরে তাকিয়ে দেখি সে একাই। দরজা খুললাম না। সে এসে বলল, তুই এত ভয় পাচ্ছিস কেন? এটিএম এর বাইরে তো কেউ নেই। আমি বললাম, আরে তুই কি বলছিস? আমি তো এখনো পায়ের ছায়া দেখছি। সে গাড়ি থেকে নেমে দরজার হাতলে চাপ দিল। আমি ভেতর থেকে খুলে দিলাম। সে ভেতরে ঢুকে মেঝের দিকে তাকিয়ে বলল, কোথায়? দেখাচ্ছিস না কেন? আমি নিচের দিকে তাকালাম, কিছুই নেই। যদিও ঠিক কয়েক সেকেন্ড আগে যখন সে গাড়িতে বসেছিল আমি স্পষ্ট দেখেছিলাম দরজার ওপারে কারো পায়ের আকার। এখন নেই। বন্ধু ঠাট্টা করে বলল, তুই ভূত দেখেছিস? আমার রাতের ঘুমটাই গেল। আমি ক্ষমা চাইলাম। তবে ভেতরে ভেতরে জানতাম আমি সত্যিই কিছু একটা দেখেছিলাম। তাও আবার একটু নয়, প্রায় আধা ঘন্টা ধরে দেখেছিলাম। কেউ একজন সেখানে দাঁড়িয়েছিল। বন্ধু আসার মুহূর্তেই সে হাওয়া হয়ে গেছে। কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটল। সেদিন আমার শরীরটা তেমন ভালো ছিল না, তাই একটু দেরি করে লগ ইন করলাম। রাত 12টায় অনলাইনে বসলাম। আমার বাড়ি একটি কবরস্থান থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে। সেই দিকেই একটা রাইড পাওয়া গেল। অ্যাপ্লিকেশন লোকেশন ম্যাচ করতেই নির্দিষ্ট জায়গায় পৌঁছালাম। সেখানে দুজন মহিলা দাঁড়িয়ে। তারা বোরকা পরা, মুখ ঢাকা, চোখ দুটোতেই গাঢ় সুরমা। তারা গাড়িতে উঠে বসলো। আমি জিজ্ঞেস করলাম, ম্যাম, রাইড স্টার্ট করছি, আর কি কেউ আসবে? তারা বলল, না, আপনি চলুন। রাইড স্টার্ট করতেই ডেস্টিনেশন পপ আপ করলো। আমি নিশ্চিত হতে বললাম, আপনারা কোথায় যাবেন? তারা বলল, অ্যাপে যেটা এসেছে সেখানেই যাব। বুঝলাম, ঠিকানা রুটে এসে গেলে সামনে সামনে বলে দেবে, এটাই সাধারণত হয়। রাত 12টার পরে কবরস্থানের দিকে যাওয়া স্বাভাবিক কিছু না। তবু কাজ মানে কাজ, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি। আমার একটা অভ্যাস ছিল, রাস্তায় থাকলে মনে মনে কিছু দোয়া পড়তাম। ফোনেও কোরআনের তেলাওয়াত শুনতাম। সেদিনও তাই করছিলাম। ড্রাইভিং সিট, স্টিয়ারিং এর মৃদু কম্পন, জানলা দিয়ে ঢুকে রাতের বাতাস, দূরে টানা শিশের মতো আওয়াজ, সব মিলিয়ে মনটা ভারী। হঠাৎ পেছনের সিটে বসা এক মহিলা বলল, তুমি যা মনে মনে পড়ছো বন্ধ করে দাও। আমি চমকে রিয়ার ভিউ মিররে তাকালাম। ভাবলাম, আমি যে মনে মনে কিছু একটা পড়ছি সেটা উনি জানলেন কিভাবে? এটা কি সম্ভব? আর যদি আমি দোয়া দুরুদ পড়িও, তাতে সমস্যা কি? প্রশ্নগুলো গলায় আটকে গেল। তখনই মোবাইলের জিপিএস আওয়াজ দিল, ডেস্টিনেশনে পৌঁছে গেছেন। চারপাশে তাকিয়ে দেখি সামনেই কবরস্থানের গেট। আর কোনো বাসাবাড়ি বা চেনা কিছু নেই। ওদের হাতে 3টা ছোট ছোট ব্যাগ। তার মধ্যে 2টো ব্যাগ তারা গাড়ির পেছনের সিটে রেখে দিল। বাইরে নেমে বলল, আমাদের জন্য একটু অপেক্ষা করবেন। তারা দুজন কবরস্থানের ভেতর ঢুকে গেল। আমি গাড়ির পাশে দাঁড়িয়ে রইলাম। গেটের লোহার ঝাঁঝরির ফাঁক দিয়ে ভেতরে কালচে অন্ধকার, কিছু পাথরের ফলক, শ্যাওলা ধরা দেয়াল, বাতাসে শুকনো পাতা ঘষার শব্দ, কুকুরের ডাক দূর থেকে ভেসে আসছে। 1 ঘন্টা অপেক্ষা করলাম। ওরা ফিরে এলো। গাড়িতে উঠে ব্যাগ থেকে কিছু বের করে খাওয়া শুরু করলো। ছোট প্যাকেট বিস্কিট, পানির বোতল। আমি বললাম,
চলুন আপনাদের বাসায় নামিয়ে দিই। ট্যাক্সি মিটারের হিসাব চলছিল। তারা বিল মনে হয় আগেই হিসাব করে রেখেছিল। আমাকে 500 টাকার বেশি দিল। খুশি হলাম। তারপর ওদের একজন বলল, আমরা প্রায়ই এখানে আসি, যদি উবার ছাড়া প্রাইভেট যাত্রী নিয়ে আসতে চান কাল এই সময় এই জায়গায় থাকবেন। আমি তাড়াতাড়ি রাজি হলাম। প্রথম দিনেই 1500 টাকার মতো মজুরি মিলল। কম কিসে। পরের দিন রাত 12টার সময় তাদের বাসার সামনে পৌঁছালাম। তারা গাড়িতে উঠে বসলো। মনে হলো হয়তো বাসার কেউ মারা গেছে, কবরস্থানে গিয়ে ফাতিহা পড়ে আসবে। আমি কোনো জিজ্ঞাসাবাদ করলাম না। আমার কাজ ওদের পৌঁছে দেয়া, অপেক্ষা করা, ফিরিয়ে আনা। 3-4 দিন এভাবেই চলল। আমি 1 ঘন্টা বাইরে অপেক্ষা করতাম, তারা ভেতরে যেত, ফিরে এসে গাড়িতে উঠত, আমি বাড়ি পৌঁছে দিতাম। এই রুটিনের মধ্যে একটা রাত আলাদা হয়ে গেল। সেদিন তারা গাড়িতে বসেই অদ্ভুত আচরণ করছিল। হঠাৎ পেছন থেকে এক মহিলা ঠান্ডা গলায় কাউকে বলল, বসেন। সাথে সাথে আমি অনুভব করলাম যেন পেছন থেকে একটা চেয়ার আমার পায়ের কাছে এসে ঠেকল। চমকে উঠে তাকালাম। চেয়ার সেখানে কিভাবে? গাড়ির জায়গার ভেতর চেয়ারের কথা আমার মাথাতেও আসেনি। ভয় ধরল। আমি পেছনে তাকাতেই দেখি অন্য মহিলা হঠাৎ কেঁদে উঠেছে। কান্না নয়, যেন খিঁচুনির মতো কাঁপছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, নিঃশ্বাস ভারী, চোখ স্থির। দৃশ্যটা দেখে শরীর ঠান্ডা হয়ে গেল। আমি তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কয়েকবার পড়তেই তার কাঁপুনি কমে এলো। সূরা ঠিক হলো। বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি তো কোনো অভদ্রতা করিনি। তবু সে হঠাৎ বলল, তোমার মধ্যে কি শিষ্টাচার নেই? যাত্রীদের সঙ্গে কথা না বলে কিভাবে সিদ্ধান্ত নাও? আমি বুঝতে পারলাম না এমন কথা বলার কারণ কি। কথাগুলো এমন ভঙ্গিতে বলল যেন আমার মনে হলো আজই শেষ, আজই তাদের বাড়ি নামিয়ে দেই, এই রুটিন বন্ধ। আমি তাদের নামিয়ে দিয়ে বললাম, আমি আর পারছি না, অন্য কোনো ব্যবস্থা করে নিন। তারপর আমি কবরস্থানের গেটের বাইরে গিয়ে দাঁড়ালাম। তারা ভেতরে চলে গেল। উঠে দাঁড়িয়ে দেখলাম গাড়ির পেছনের সিটে যে 2টো বড় ব্যাগ ছিল সেগুলো নড়ছে, যেন ভেতরে কিছু আছে। প্রথমে ভাবলাম বেড়াল বা কোনো প্রাণী ঢুকে পড়েছে। অপেক্ষার সময় আমি গাড়ির ইঞ্জিন অফ রাখি। তখন গরমে ভেতরটা দম বন্ধ লাগে, হয়তো তাই ব্যাগের ভেতরে থাকা জিনিসগুলো নড়াচড়া করছে। ব্যাগটা কোলে নিয়ে জিপ খুললাম। জিপ খোলার সঙ্গে সঙ্গে যেটা দেখলাম সেটা দেখে যেন আমার সারা শরীর কেঁপে উঠল। ব্যাগের ভেতরে একটা ছোট্ট পেঁচা, পুরো কালো, গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আর পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট মাথার খুলি। কোনোটা শিশুর মাথার খুলির মতো, আবার কোনোটা বানরের মতো। নিশ্চিত হতে পারছিলাম না। হাত ঠান্ডা হয়ে গেল। দ্রুত ব্যাগটা আবার জিপ বন্ধ করে গাড়ির বাইরে নেমে এলাম। মন বলে উঠল, তাদেরকে বল তাদের ব্যাগ গাড়ি থেকে নামিয়ে দিতে। আমি তাদের ফোন নাম্বার খুঁজে বের করার চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না। তাই গেট ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। টর্চ অন করে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। চারপাশে অন্ধকার, বিশাল বড় বড় পুরনো গাছ, রাতের শিশির, মাটির গায়ে কুয়াশার চিকচিকে পরত, কয়েকটা পুরনো কবর, কিছু নতুন বানানো। ভেতরের বাতাসে আগরবাতির মতো গন্ধ, আবার কোথাও পচা পাতার গন্ধ। হঠাৎ সামনে যা দেখলাম তাতে হাঁটু কেঁপে উঠল। ওই 2জন মহিলার একজন একটি কবরের মাথায় বসে আছে। তার সামনে আগুন জ্বলছে। সে হাত তুলে বারবার ঝাড়ু দিচ্ছে এবং কি যেন পড়ছে। আর একজন কবরের বাইরে দাঁড়িয়ে ঘন্টা বাজাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের 2জনের মধ্যে মাঝখানে দেখা দৃশ্য। কবরের বাঁশের কাঠামোর ভেতরে অন্তত 19টা ছোট্ট অবয়ব ঝুলছে। ঝুলে থাকা কাপড়ের পুতুল সেগুলো। দূর থেকে কি আসলে বোঝা কঠিন, কিন্তু আমার আত্মা কেঁপে উঠল। আমি অবচেতন মনেই ফিসফিস করে বললাম, আপনারা এখানে কি করছেন? শব্দ বেরিয়ে গিয়ে মনে হলো আশেপাশের বাতাসই যেন শিউরে উঠল। আমি উল্টো পায়ে দৌড় দিলাম। মনে হচ্ছিল কেউ পেছন থেকে ধাওয়া করছে। প্রথমেই ভেবেছিলাম তাদের মধ্যে একজন দৌড়ে এসে আমাকে ধরে ফেলবে, কিন্তু বারবার পেছনে তাকিয়েও কাউকে দেখতে পেলাম না। তবু পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম, যেন কেউ আমার পেছনে লেগে আছে। কবরের শাড়ির ফাঁক দিয়ে অসমতল মাটি পেরিয়ে হোঁচট খেতে খেতে শেষ পর্যন্ত গেটের বাইরে এসে পড়লাম। গাড়ির পেছনের সিটে পড়ে থাকা 2টো ব্যাগ নামিয়ে গেটের পাশে রাখলাম। তারপর দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে সোজা চলে এলাম। সেই রাতের পর থেকে প্রায় 1 মাস আমি গাড়ি চালাইনি।
মোবাইলও ব্যবহার করিনি। নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম। সেই ব্যাগ, সেই পেঁচা, ছোট ছোট খোপড়ি সব সময় চোখের সামনে ভেসে উঠত। রাতের স্বপ্নে কবরের গেট, টিং টিং করে বেজে ওঠা সেই ঘণ্টা, কালো পেঁচার চোখ সব দেখে আঁতকে উঠতাম। ধীরে ধীরে দিন কেটে গেল। 1 মাস পর একটু করে স্বাভাবিক হতে শুরু করলাম। নিজের সাথে কথা বললাম, বাস্তবে ফিরে আয়। সাহস জোগাড় করে আবার গাড়ি চালানো শুরু করলাম। এইবার 2টা নিয়ম করলাম। 1, শুধু দিনের বেলা চালাবো। 2, সেই এলাকার কাছাকাছি যাব না। উবারে অনলাইনে থাকবো, কিন্তু রাইডগুলো সিলেক্ট করে নেব। কয়েকদিন সব ঠিকঠাক চলল। একদিন এয়ারপোর্ট থেকে একজন যাত্রী নিলাম। ম্যাপ দেখে দেখলাম রুটটা সেই এলাকা দিয়ে যাবে যেখানকার স্মৃতি আমার মনের ওপর কাঁটা হয়ে আছে। মনে মনে বললাম, আল্লাহ ভরসা। যাত্রীকে নামানোর বাড়িটা ঠিক ওই মহিলার বাড়ির পাশের বাড়ি। গাড়ি থামালাম। বুকের ভেতর পুরনো ভয়টা ফিরে এলো। যাত্রী নামার আগে সাহস করে জিজ্ঞেস করলাম, কিছু মনে না করলে একটা কথা বলি? আচ্ছা, এই আপনাদের পাশের বাড়িতে 2জন মহিলা থাকতেন, তারা কয়েকদিন আমার কাছে রাইড নিয়েছিলেন। যাত্রী আর তার পাশের লোকজন একে অপরের দিকে তাকালো। একজন বলল, আপনি জানেন না তারা কালো জাদু করত? এই মহল্লা থেকে আমরা অনেক কষ্টে তাদের বের করে দিয়েছি। যখন থেকে তারা এসেছিল মহল্লায় অশান্তি শুরু হয়ে গিয়েছিল। লোকজন অসুস্থ হতো, অদ্ভুত সব ঘটনা ঘটত, ঘরে ঘরে ঝামেলা। শেষ পর্যন্ত সবাই মিলে তাদের বিদায় করেছি। তাদের কথা শুনে শরীর কাঁপুনি দিয়ে উঠল, যেন পাঁজরের ভেতরে ঠান্ডা বাতাস ঢুকে পড়ল। আমি নিঃশব্দে মাথা নাড়লাম। মনে হলো আমি বুঝি আগে থেকেই অনুভব করেছিলাম কিছু একটা গড়বড় ছিল, কিন্তু ভাষা খুঁজে পাইনি। সেই রাতে কবরস্থানের সেই দৃশ্য, ব্যাগের ভেতরের দৃশ্য, সব মিলিয়ে আমি এমন এক বিপদের সামনে দাঁড়িয়েছিলাম যেখান থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন। যাত্রীকে নামিয়ে দিয়ে নীরবে সরে এলাম। সেদিন বাড়ি ফিরে আমি দীর্ঘ সিজদায় পড়লাম। কষ্টের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালাম। তারপর ধীরে ধীরে নিজের পুরনো রুটিনে ফিরে গেলাম। তারপর থেকে আমি কাজের ব্যাপারে অত্যন্ত সতর্ক। রাইড নেওয়ার আগে লোকেশন, সময়, কাস্টমারের আচরণ সবকিছু আগের চেয়ে ভালোভাবে যাচাই করে নেই। দিনের আলোকেই বেশি ভালোবাসি আর রাতকে ভীষণ ভয় পাই। কখনো কখনো ট্রাফিকের ফাঁকে দাঁড়িয়ে গেলে মনে পড়ে এটিএমের সেই অর্ধেক দেখা মাথা, কাঁচের ওপারে থাকা সেই নীরব উপস্থিতি। কোনো শব্দ ছিল না, তবু যেন ছিল। সেই থেকে আরও একটা অভ্যাস হয়েছে। রাইডে বসা যাত্রী যদি অতিরিক্ত গোপন করতে চায় কিছু, চোখে চোখ না রাখে, বাড়তি গন্তব্য এড়িয়ে সোজা কবরস্থানের দিকে যেতে চায়, আমি নরম গলায় বলি, দুঃখিত, আজ আর সম্ভব হবে না। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে আবারও ফিরে আসব নতুন কোনো এপিসোডে। এই বলে সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com presents Achinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাচ্ছি আরও একটি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করছি আপনি অনেক ভালো আছেন। আমি 2012 সাল থেকে ভূত এফএম শুনতাম আর এখন আমি আপনার অনেক বড় ভক্ত। ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পরে কষ্ট পেয়েছিলাম। পরে আপনার ভূত.com-এর খোঁজ পেলাম। সেই থেকে কোনো এপিসোড আমি বাদ দেইনি। যদিও ভূতের গল্প শুনতে গেলে আম্মুর অনেক বকাবকি শুনি, তবু আমি না শুনে থাকতে পারি না। আর আপনার মুখে ঘটনা না শুনলে আমার ভালোও লাগে না।
খুব আশা নিয়ে শত ব্যস্ততার মাঝেও অনেক সময় দিয়ে ঘটনাটি লিখেছি। এটা আমার পাঠানো প্রথম ঘটনা। আপনি যদি আমার পাঠানো ঘটনাটি নিজের মুখে পড়ে শোনান তাহলে আমার সকল কষ্ট সার্থক হবে। ঘটনাটি লিখতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নিজের পরিচয় গোপন রাখতে চাই। তারপরে তিনি তার নাম বলেছেন এবং তিনি কোথায় থাকেন সেটাও জানিয়েছেন। তারপরে তিনি লিখছেন, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি 100% সত্যি এবং ঘটনাটি আমার ছোট বোনের এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করা। ঘটনাটি আমাকে তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। এই ঘটনাটি ঘটেছিল 2020 সালে। একটি মেয়ে, তার বিয়ে হচ্ছিল না। তার পরিবারের আর্থিক সচ্ছলতা ছিল। তাছাড়া তার পরিবার অনেক শিক্ষিত, ভদ্র, সভ্য ধরনের ছিল। কিন্তু তবুও মেয়েটার বিয়ে হচ্ছিল না। তার বয়স 25-26 বছর হয়ে গিয়েছে। সে অনার্স পাশ করেছে। মেয়েটা যথেষ্ট সুন্দরী এবং শিক্ষিত, কিন্তু তবুও বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছিল না বলতে কোনো না কোনোভাবে বিয়েটা ভেঙে যায়। একের পর এক বিয়ে ভেঙে যাওয়ার পর ছেলে খুঁজতে গিয়ে দেখা যায় যে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না, বা ভালো ছেলে পাওয়ার পর সব ঠিকঠাক হয়েও কোনো না কোনোভাবে বিয়েটা ভেঙে যাচ্ছে। এর মধ্যে 2 বার এমন ঘটনা ঘটেছে যে বিয়ের ডেট, এমনকি অ্যারেঞ্জমেন্ট সব কিছু হয়ে গিয়েছে। সেই সময়টায় গিয়ে হঠাৎ বিয়েটা ভেঙে যায়। আর এই ভেঙে যাওয়ার পেছনে এমন জটিল কোনো কারণ নেই যে মেয়ে পক্ষ কোনো খারাপ দিক দেখেছে বা ছেলে পক্ষ কোনো খারাপ দিক দেখেছে। অযথাই বিয়েটা ভেঙে যায়। 2 বার এমন হওয়ার পরে 3য় বার গিয়ে নিজেদের মধ্যে খালাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়। সেই ছেলে বিদেশ থেকে আসে বিয়ে করার জন্য। তারা নিজেরা নিজেদের সম্পর্কে এত কিছু জানার পরেও সেই বিয়েটাও যখন ভেঙে যায়, তখন তাদের এলাকার ভেতরে একজন বয়স্ক মহিলার সাথে তারা বিষয়টা নিয়ে কথা বলে। কারো মুরগি হারিয়ে গিয়েছে বা কারো গরু হারিয়ে গিয়েছে, বা যদি কেউ অসুস্থ হয়, যেমন বাতাস লাগা, কান ব্যথা, গলায় কাঁটা আটকে যাওয়া, এসব ব্যাপারে গ্রামের লোকজন ওই মহিলার কাছে যেত। যদিও ওই মহিলা ওঝা টাইপের ছিলেন না, কিন্তু তার বাবা দাদারা ভালো ওঝা ছিল। ওনার বাবার মেয়ে হিসেবে উনি শুধু হালকা পাতলা কিছু জানতো আর কি। মানুষের এই সব ছোটখাটো সমস্যা সমাধান করে টাকা রোজগার করত। তো যার ঘটনা বলছি, ওই মেয়ের সাথে এই মহিলার যোগাযোগ ছিল এবং তারা কথাবার্তাও বলতো। তো একদিন নামমাত্র ওঝা মহিলাটি মেয়ের মাকে বলেছিলেন যে এই ধরনের সমস্যা সাধারণ নয়। মেয়ে তো তোমার যথেষ্ট সুন্দরী আর শিক্ষিত, আর এসব চিন্তা করেই আমার মনে হয় তোমার মেয়েকে কেউ কালো জাদু করেছে বা আসর করেছে কিছু একটা। আচ্ছা ভাবি, আমি একবার চেষ্টা করে দেখবো যে আসলে মেয়েটার কেন বিয়ে হচ্ছে না। এরপর ওঝা তার মতো করে চেষ্টা করে সবকিছু ঠিকঠাক করতে চায়। তারপর মেয়ের মাকে বলে যে কিছু কিছু কার্যকলাপ মেয়েকে করতে হবে, এগুলো করলে দেখা যাবে আসলে কি কারণে এমনটা হচ্ছে। কিন্তু নামমাত্র ওঝা মহিলাটি তার যতটুকু জ্ঞান আছে তার থেকে ওপরে যাওয়ার চেষ্টা করে। সে তার বাবা দাদার আমলের বইপত্র ঘেঁটে এমন একজন জিনের সন্ধান পায় যে জাতি খুব শক্তিশালী নয়, বরং দুর্বল। আর এরা কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয় না যে মেয়েটা বিবাহিত বা কোনো সম্পর্কে জড়িত। তো ওই ওঝা চেষ্টা করে যে এই জিন যদি ওই মেয়ের প্রতি কোনোভাবে আকৃষ্ট হয় তাহলে বোঝা যাবে ওই মেয়ের ওপর কেউ কালো জাদু বা আসর করেছে। তাই ওঝা যতটুকু সম্ভব নিজে চেষ্টা করে ওই জিন দ্বারা এই কাজটি করানোর। জিনের নজরে ফেলার জন্য ওঝা নিজে মেয়ের বাসায় এসে মেয়েটাকে এটা সেটা খেতে বলতো এটা করো, সেটা করো, রাতের বেলায় এভাবে ঘুমাবে, এই জায়গায় যাবে, খাবার সাথে এটা মিশিয়ে খাবে, তারপর তোমার খাবারের এই অংশটা রেখে দেবে, এগুলো। তারপর খাবারের সাথে কিছু জিনিস মিশিয়ে কুকুরকে খাওয়ানো, এসব কাজও করতে বলতো। তো এক পর্যায়ে যদিও এসব বিষয়ে মেয়ের বাবাকে সে জানায়নি, মেয়ের মাই সব মেনটেন করত। মেয়েটা খুবই পরহেজগার ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো। মেয়েটা তার মাকে সবই বলতো আর ওই ওঝাকে খুবই বিশ্বাস করত।
তো একদিন ওদের বাসার দক্ষিণ দিকে ওই ওঝা একটা জানালা বানাতে বলে। ওরা শেষ পর্যন্ত ঢালাই বাড়ি ভেঙে ওখানে একটা জানালা তৈরি করে। ওঝা বলে যে সেই জানালায় চুল খুলে কালো শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে হবে, সাথে হাতে করে কিছু জিনিস নিয়ে দাঁড়াতে হবে, তারপর একটা করে খাবার নিয়ে আসতে হবে এবং তারপর খাবার হাতে নিয়ে খোলা আকাশের নিচে সেই খাবার কুকুরকে খাওয়াতে হবে। এসব ওই ওঝা মেয়েটিকে করতে বলে সে। তারপর একদিন হঠাৎ করে ওঝা মেয়েটার বাড়িতে আর সে আসে না। যখন আসে না তখন থেকে মেয়েটার সমস্যা শুরু হয়ে যায়। প্রথমত মেয়েটা যে সমস্যাগুলোতে পড়ে সেটা হচ্ছে মেয়েটা নানানভাবে নাপাক হয়ে যায়, এই যেমন কিছুর বিষ্ঠা পায়ে লাগা, এই ধরনের। তো এই হঠাৎ হঠাৎ এমন হয়ে যাওয়ার কারণে ওর নামাজ পড়া, কোরআন পড়া, এই সমস্ত আমল বাধাগ্রস্ত হয়। এর থেকে ধীরে ধীরে ওর কিছু খারাপ অভ্যেস হয়ে যায়। বেশি জামা কাপড় পরলে ওর অস্বস্তি লাগে, বিভিন্ন জায়গায় চুপচাপ বসে থাকে, মুখ দিয়ে গোঙানির মতো একটা আওয়াজ করে, সবার সাথে খাবার খেতে বসলে গলায় খাবার আটকে যায়, বিষম খায়, সারাদিন শুধু বলে আমার খাবার গলায় আটকে যাচ্ছে। এরকম নানান ধরনের সমস্যা মেয়েটার সাথে শুরু হয়ে যায়। বিষয়টা তেমন গুরুতর না হওয়ায় মেয়েটার মা বা বাবা কেউই এটাকে গুরুত্ব দেয় না, কারণ মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, যার কারণে জিনটা সরাসরি মেয়েটার উপরে প্রভাব বিস্তার করতে পারত না। এক রাতে মেয়ের দুলাভাই, যিনি একজন মসজিদের ইমাম, তিনি দাওয়াত নিয়ে আসেন। রাতে ওই লোকের ঘুম হয় না, সারা রাত মানসিক অশান্তিতে ভোগেন, না বসে থাকতে পারছেন না শুয়ে থাকতে পারছেন। আর ওই রাতে মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়, পেট ব্যথা সহ অনেক ছটফটানির মতন অবস্থা হয়। তখন মেয়ের মা বুঝতে পারে যে কিছু একটা ঝামেলা আছে, আর ওই ওঝাকে গিয়ে ধরে বলে যে আপনি আসেন না কেন, এগুলো কেন হচ্ছে? সব শুনে ওঝা বুঝতে পারে কোনো একটা ভুল হয়ে গিয়েছে, কিন্তু সে মেয়ে বা তার মায়ের কাছে ধরা দেয় না। বলে যে মেয়ের কোনো সমস্যা নেই, বিয়ে আটকানোর মতো কোনো সমস্যা হয়নি, তোমরা ছেলে খোঁজো, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে বিয়ে দিয়ে দাও। তার কিছুদিন পর ওঝা এসে মেয়ের খোঁজ নিয়ে যায়। অন্যদিকে বাসার মধ্যে সমস্যা বাড়তেই থাকে। সবাই বাসার মধ্যে কোনো একটা এন্টিটির উপস্থিতি টের পায়। তারপর যে বিষয়টি সবাই লক্ষ্য করে সেটা হলো, কেউ যদি মেয়েকে ডাকতে যায় মেয়ের ঘরে দেখতে পায় না, যদিও মেয়েটা সারাক্ষণ ঘরেই থাকে। মানে ধরুন যে আপনি জানেন যে ওই ব্যক্তি রুমেই আছে, কিন্তু রুমে প্রবেশ করার পর তাকে দেখতে পাচ্ছেন না। কিছুক্ষণ পর অপ্রত্যাশিতভাবে কোনো একটা জায়গায় মেয়েটিকে পাওয়া যায়। এটা যখন পরিবারের প্রত্যেকের সাথে ঘটে তখন তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করে। তো মেয়েটার উপরে অনেক খারাপ প্রভাব পড়তে শুরু করে। মেয়েটা এর মধ্যে নামাজ পড়া ছেড়ে দিয়েছে। তাছাড়া কারণে অকারণে মাঝে মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে হঠাৎই হাসতে থাকে পাগলের মতো। সবকিছু খুবই অস্বাভাবিক। তারপর কোনো একদিন হঠাৎ করে এক অজানা কারণে মেয়ের অবস্থা এমন শোচনীয় হয়ে যায়, এমন ছটফটানি যে মনে হচ্ছে মেয়েটা এখন মারা যাবে। পরে জানা যায় এই রাতেই মেয়েটাকে মেরে ফেলার চিন্তা ছিল ওই চিন্তার। যা হোক, পরে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই খবরটা ওঝা কোনোভাবে পেয়ে যায়। ওঝাকে মেয়ের বাড়ির কেউ খবর দেয়নি, কিন্তু ওঝা জানতে পারে। ওঝা খবর পেয়ে হাসপাতালে হাজির হয়। মেয়ের মায়ের হাত পা ধরে কান্নাকাটি করে, যেভাবেই হোক মেয়েকে ওঝা নিজের বাড়ি নিয়ে যাবে। এদিকে মেয়েকেও হাসপাতাল থেকে রিলিজ করে দেবে, কারণ কোনো সমস্যা ধরা পড়েনি। মেয়ে হালকা সুস্থ হয়, স্যালাইন দেওয়ার পর জ্ঞান ফেরে, কিন্তু মেয়েকে ওঝা নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। ওঝা বলে সে কিছু একটা করতে চায়। মেয়ের বাবা এবং পরিবারের অন্য সদস্যরা ওঝার এই কর্মকাণ্ড দেখে অবাক হয়। তখন মেয়ের মা সবাইকে সবকিছু বলে। তারপর ওঝা মেয়েকে নিয়ে চলে যায় ওঝার বাড়িতে। ওঝা নিজের বাড়িতে গিয়ে মেয়েটিকে 2 দিন রাখে। ওই 2 দিন মেয়ের পরিবারের অন্য সদস্যরা বাড়ির মধ্যে অস্বাভাবিক কর্মকাণ্ড লক্ষ্য করতে থাকে। যদিও আগে থেকেই তারা ওইসব দেখত, কিন্তু তখন তারা ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি নেয়নি। কিন্তু এখন তারা বিষয়টিকে খুব গভীরভাবে দেখছে। তো মেয়েটা ওঝার বাড়িতে যাওয়ার পর সবাই যেটা লক্ষ্য করে সেটা হলো, মনে হয় বাসার মধ্যে কেউ কিছু একটা খুঁজছে সবার আড়ালে। তখন পরিবারের সদস্যরা যারা এই ঘটনাটি প্রত্যক্ষ করে তারা একে অপরকে জিজ্ঞেস করে যে, তুমি কি কিছু খুঁজছো?
ওদের মধ্যে মেয়ের একজন ভাবি ছিল, যে মেয়েটার খুব কাছাকাছি থাকতো, সে কিছু কিছু বিষয় জানতো। তো সেই ভাবি ডাইনিংয়ে চুপ করে দাঁড়িয়ে দেখছিল যে কি হচ্ছে। মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে, কিছু খুঁজছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ছটফট করছে। তখনই সে দেখল যে কিচেনে কেউ যেন একজন চলে গেল। এটা দেখার সাথে সাথে সেও কিচেনে যায়। যখনই সে কিচেনের দরজার কাছে পৌঁছায়, তখনই সেই অদৃশ্য অস্তিত্বটা কোনো কিছু দিয়ে ঢং ঢং করে অনেক জোরে শব্দ করে। আর শব্দ শুনে ভাবি অনেক ভয় পেয়ে দৌড়ে পেছনে চলে আসে। আসার পর পরিবারের সবাইকে বলে পুরো ঘটনাটা। ঘটনা শুনে সবাই যখন কিচেনে যায়, তখন কাউকেই পাওয়া যায় না। এই ঘটনার পর পরিবারের মুরব্বীরা একসাথে ওই ওঝাকে জিজ্ঞেস করে যে, কি করেছেন আপনি? বলেন, এগুলো কেন হচ্ছে আমাদের পরিবারের সাথে? এমন ঘটনা ঘটার কারণ কি? তখন ওঝা নিজের ভুল স্বীকার করে আর বলে যে, আমার জীবনে এরকম ভুল কখনো হয়নি। অপ্রত্যাশিতভাবে এমন ভুল হয়ে গেছে। মহিলা ওঝাটি অন্য এক ওঝার সাথে কথা বলে আর বলে যে, আপনারা ওই ওঝার কাছে গিয়ে সাহায্য চান, সে হয়তো আপনাদের সাহায্য করতে পারবে। তারপর তার দেওয়ার ঠিকানা অনুযায়ী 2-3 দিন পরে সবাই ওই ওঝার কাছে যায়। ওই ওঝার সাথে দেখা করার জন্য 3-4 দিন অপেক্ষা করতে হয়েছিল। তারপর দেখা পেয়েছে এবং শেষ পর্যন্ত ওঝা সমস্যার সমাধান করতে রাজিও হয়। কিন্তু ওঝার 2টা শর্ত ছিল। শর্ত 1, তার একটি নিষ্পাপ জীবন দরকার, যেমন কোনো একটি বাচ্চা দরকার, যে বাচ্চাটি একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না, কিন্তু নিষ্পাপ। শর্ত 2 বছর স্বাচ্ছন্দ্যে চলার জন্য 3,70,000 টাকা লাগবে, কিন্তু টাকাটা সে কাজ হওয়ার পরে নেবে। অন্যদিকে মেয়ের অবস্থা খুবই খারাপ, দুর্বল হয়ে গিয়েছে মেয়ে। যেহেতু মেয়ের বাবার আর্থিক অবস্থা ভালো এবং মেয়ের বড় ভাই আছে, তাই মেয়ের বাবা মা এই অবস্থা দেখে রাজি হয়ে যায়। যদিও একজন মানুষের জীবন বাঁচানোর পরিবর্তে টাকার লেনদেনের ব্যাপারটা খুবই অস্বাভাবিক, তবুও তারা তাদের মেয়ের জীবন বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। পরবর্তীতে ওঝা মেয়ের বাড়ি বন্ধ করে দিয়ে তার শর্ত অনুযায়ী মেয়ের বাবা মা এতিমখানা থেকে একজন এতিম বাচ্চাকে এনে লালন পালন করা শুরু করে। তারপর একদিন মেয়ের এই অবস্থা দেখে মেয়ের এক ঘনিষ্ঠ বন্ধু মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে ছেলেটা মেয়ের মা বাবার কাছ থেকে সবকিছু শোনে। সবকিছু শোনার পর ছেলেটা বিয়ের প্রস্তাব থেকে পিছিয়ে যায় না। আসলে বিয়ের প্রস্তাব দেওয়ার কারণ হলো যে ছেলেটা মেয়েটাকে মনে মনে অনেক আগে থেকেই পছন্দ করত, কিন্তু ছেলেটা কোনো দিন সেটা মেয়েকে বলেনি বা নিজেকে মেয়েটার যোগ্য মনে করেনি। ওরা খুব ভালো বন্ধু ছিল। ছেলেটা তার পরিবারকে অনেক কষ্টে রাজি করায় বিয়ের জন্য। অন্যদিকে মেয়ের মা বাবাও চিন্তা করে যে এমনিতেই তো মেয়েটার বিয়ে হয় না, ছেলেটা প্রস্তাব দিয়েছে, বিয়ে দিয়ে দেয়াই ভালো। তারপর ছেলেটা বিভিন্ন হুজুরের কাছে যায়। ছেলেটা যদিও মাদ্রাসার লাইনে পড়াশোনা করেনি, কিন্তু যথেষ্ট ইসলামিক জ্ঞান সম্পন্ন। ছেলে এমনিতে অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সেই মহিলা ওঝা থেকে শুরু করে সবার সাথেই সে কথাবার্তা বলে। বলার পরেও কোনো উপায় পায়নি। বিয়ের রাতে ছেলে যখন একা ছিল, তখন বিয়ের কিছুক্ষণ আগে ছেলেকে কেউ কান ধরে কাছে টেনে নিয়ে এসে কানের কাছে খুবই খারাপভাবে ধমক দেয় এবং বলে, তুই তো বিয়ে করছিস না, নিজের জীবন দিচ্ছিস। এরপরই ছেলেটা হতাশ হয়ে যায়। কিসের বিয়ে, কিসের কি? যাই হোক, শেষ পর্যন্ত ওদের বিয়ে অবশ্য হয়। একদম সহিভাবে ওদের বিয়ে হয়। তারপর বাসর রাতে ছেলেটা যতটা সম্ভব নিজেকে প্রস্তুত করে। সে নিজেকে বোঝায় সে যত যাই হোক সব জেনে শুনেই বিয়েটা করেছে। তো ছেলেটা বাসর ঘরে গিয়ে যখন ঢোকে, তখন দেখে ঘরের আবহাওয়া খুবই আজব। দেখে যে ঘরটা কেমন যেন অদ্ভুত লাগছে, বর্ণহীন একটা ঘরের মতো হয়ে আছে। খুব শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে এমন একটা ভাব। যদিও ছেলেটা এই ব্যাপারগুলো জানতো। তারপর ছেলেটা ঘরের দরজা বন্ধ করে পশ্চিম দিক হয়ে রুকুতে বসার মতো করে বসে এবং খুবই উচ্চ স্বরে, যতটা উচ্চ স্বরে বলা যায় ততটা জোরেই সালাম দেয়। যখনই সে সালামটা দিয়েছে, তখনই ঘরের মধ্যে আবহাওয়া পরিবর্তিত হয়ে যায় এবং এই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ছেলেটা এমনভাবে কান্না শুরু করে যেমনটা মানুষ সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখলে করে। মাটিতে লুটিয়ে পড়ে ছেলেটা কান্না করতে করতে এবং ছেলেটা কাঁদতে কাঁদতেই বলে, আমাকে মেরে ফেলবা,
আমার স্ত্রীর ক্ষতি করবা, সব কিছু আমি মেনে নেব, কিন্তু তার পেছনে যে কারণটা আছে সেই কারণটা আমি জানতে চাই। ছেলেটা এভাবেই কাঁদতে থাকে। তখন জিনটি ছেলেটার সাথে কথা বলে, আমি যা করছি তার পেছনে যথেষ্ট কারণ আছে। প্রথমত, আমাকে আকৃষ্ট করে নিয়ে এসছে ওই মহিলা ওঝা। জিনটি বারবার ওঝার কথা বলছিল। আসলে